আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব 10। পর্বটিতে রোমান্টিকতা আছে, চাইলে স্কিপ করতে পারেন। কালো গাড়িটি এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। আদিব গলা খাকারি দিয়ে বলল, নামবি না? উহু। কেন, কোলে উঠতে ইচ্ছে করছে নাকি? বাল! থাপ্পড় দেবো বেয়াদব, কথায় কথায় বাল বলা শিখেছে। 1 মাসে বেয়াদব হয়ে গিয়েছিস। রাগে মুখ কালো করে চৌধুরী বাড়ির কলিং বেল চাপলো হায়াত। ঠোঁট কামড়ে কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে দরজার সামনে। বুক ধুকপুক করছে, কিন্তু চোখে স্পষ্ট জেদ। পেছনে আদিব গাড়ি পার্কিং করছে। এক চোখে হায়াতের দিকে তাকিয়ে অভিমান আর অস্থিরতা তার চোখে একসাথে খেলা করছে। গাড়ির দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে আসতে সে। দরজার ওপাশে দাঁড়িয়েছিলেন মিসেস অরোরা। দরজা খুলতে হায়াতকে দেখে মুহূর্তেই মুখে আনন্দের ঝলক ছড়িয়ে পড়ল। হায়াত মা! খুশিতে কণ্ঠ ভরে উঠল। মুহূর্ত না ভেবে হায়াতকে জড়িয়ে ধরলেন তিনি। তুই ঠিক আছিস তো? কেমন আছিস মা? হায়াত কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে আদিবের কড়া গলা ভেসে এলো, এই বান্দি, ভেতরে ঢুকবি না নাকি? দাঁড়িয়ে নাটক করিস কেন? হায়াত থমকে গেল, চোখ বড় বড় করে পেছনে ঘুরে তাকালো আদিবের দিকে। তার চোখে মুখে স্পষ্ট রাগ, আবার কোথাও যেন অভিমানও। মিসেস অরোরা হালকা হেসে বললেন, আহা আদিব, ছেলে মানুষই করিস না। হায়াত আমার মা, ভেতরে চল হায়াত, ওকে পাত্তা দিস না। হায়াত ভেতরে পা রাখে ধীরে ধীরে। চোখের কোণে একটা চুপচাপ অশ্রুবিন্দু ঝুলে থাকে। ড্রয়িং রুমে রিমোট হাতে টিভির সামনে বসে খবর দেখছিলেন রাকিব চৌধুরী। হালকা চশমার ফাঁক দিয়ে চোখ আটকেছিল স্ক্রিনে, কিন্তু দরজার শব্দ আর কথাবার্তার আওয়াজে মাথা ঘুরিয়ে তাকাতেই চোখের পাতা জোরালো মুহূর্ত। হায়াত! অবিশ্বাস আর খুশি মিলিয়ে কণ্ঠ যেন কেঁপে উঠল। তিনি উঠে দাঁড়ালেন, এক মুহূর্ত দেরি না করে হায়াতকে কাছে টেনে নিলেন বুকের মধ্যে। বললেন, আমার ছোট্ট মেয়েটা এসেছে। তুই কেমন আছিস মা? কত শুকিয়ে গেছিস। হায়াত চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। রাকিব চৌধুরীর বুকে মুখ গুজে এতদিনের ভেতরে জমে থাকা কান্নাটা যেন একটু একটু করে গলে যাচ্ছে। আদিব একপাশে দাঁড়িয়ে কপালে হাত বুলায়, মুখটা গম্ভীর। মিসেস অরোরা একপাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেন আর মুচকি হাসেন, যেন এই পরিবার আবার জোড়া লাগছে ধীরে ধীরে। আদিব কিছুক্ষণ চুপচাপ সব দেখছিল, তারপর হালকা গলা খাকারি দিয়ে গম্ভীর গলায় বলল, ভেতরে চল, দাঁড়িয়ে থেকে আর কি নাটক করবি। হায়াত মুখ নিচু করে রাকিব চৌধুরীর বুক থেকে একটু দূরে সরে দাঁড়ালো। তখনই রাকিব চৌধুরীর কণ্ঠ আচমকা কঠিন হয়ে উঠল, আদিব, তুমি ওকে তুই তোকারি কেন করছিস? এটা কি তোমার কথা বলার ভঙ্গি? মেয়েটাকে কি রাস্তা থেকে তুলে এনেছো? তোমার বউ এই বাড়ির সম্মানের প্রতীক, তাকে সম্মান করতে শিখো। আদিব এক পা এগিয়ে হায়াতের দিকে হাত বাড়াতে গিয়েও থেমে গেল। রাকিব চৌধুরীর কথায় তার মধ্যে একরকম বিদ্রোহ জেগে উঠল। গলা একটু চড়া করে চোখে আগুন নিয়ে বলল, পারবো না, এমন মেয়েকে আমি সম্মান দিতে পারবো না। ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। মিসেস অরোরা বিস্ময়ে মুখে হাত তুলে তাকিয়ে রইলেন। হায়াত থমকে গেল, তার চোখের কোণে কাঁপতে থাকা অশ্রুর ফোঁটা যেন জমে রইল। রাকিব চৌধুরীর মুখ লাল হয়ে উঠল রাগে। তুমি কি বললে আদিব? তার গলা ভারী হয়ে উঠল, তীক্ষ্ণ রাগে ভরা। এই মেয়েটা তোমার বউ, তোমার জীবন সঙ্গিনী। কিসের এত অহংকার তোমার মধ্যে, বলো? আদিব ফুঁস করে নিঃশ্বাস ফেলল, চোখ সরিয়ে নিয়ে গম্ভীরভাবে বলল, বাবা, আমি এখনই এসব ব্যাখ্যা দিতে পারবো না। শুধু বলছি, আমি এমন একটা মেয়েকে মেনে নিতে পারছি না, যাকে নিয়ে আমার বিশ্বাসটাই আর নেই। হায়াত কেঁপে উঠল, ঠোঁট কাঁপছে তার, কিন্তু মুখ খুলছে না। রাকিব চৌধুরী ধমকে স্বরে বললেন, তোমার এই কথার জবাব এখন নয়, পরে নেব। এখন ওর সাথে এরকম ব্যবহার চলবে না, তুমি যদি সত্যিই পুরুষ হও। হায়াত কিছু বলতে যাবে, ততক্ষণে আদিব তাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে ওপরে তুলে নিয়ে যাচ্ছে। পেছন থেকে মিসেস অরোরা রাকিব চৌধুরী হতবাক হয়ে চেয়ে রইলেন, কিছু বলতে গিয়েও থেমে গেলেন। হায়াত বলল, ছাড়ুন আমাকে, আমার কি পা নেই? আমি নিজে যেতে পারি, আপনি কেন এমন করছেন? কিন্তু আদিব কিছুই শুনছে না। ওপরে নিজেদের রুমে ঢুকেই দরজাটা জোরে বন্ধ করে দিল আদিব। তারপর কোনো কিছু না ভেবেই হায়াতকে সোজা বিছানায় ধাক্কা দিল। হায়াত পড়ে গেল বিছানায়, চুপ করে তাকিয়ে রইল আদিবের চোখে। ভয় ছিল না, ছিল কেবল একটা অদ্ভুত বিষাদ আর ক্লান্তি। আদিবের কণ্ঠ কাঁপছিল, রাগে না কষ্টে বোঝা যাচ্ছিল না। বলল, তুমি জানো না আমি কেমন কষ্টে আছি। তুমি জানো না আমি কিভাবে বাঁচছি, কিভাবে ভুলে থাকার ভান করছি। হায়াত ধীরে উঠে বসলো, তার চোখে জল, কিন্তু গলায় কষ্ট চেপে ধরে বলল, আপনি খারাপ, আপনি খুব খারাপ। একটা বারের জন্য আমার খোঁজ নেননি। আমি কেমন আছি, কি করছি, কোনো খোঁজ নেননি। সরি পাখি। আপনার সরি আপনি ভেজে খান গা। আসো, তোমাকে খাবো।
সযত্নে লাজুক পাখিকে বুকে জড়িয়ে ধরল আদিব। হায়াত আদিবের বুকে ঠাঁই পেয়ে অঝরে কাঁদতে লাগলো। মিনিট 10 পর হায়াতকে কোলে নিয়ে বসলো। ভালো করে পরখ করে দেখলো আদিব। হায়াতের পরনে কালো রঙের থ্রি পিস, চুলগুলো বেনুনি করা, দেখতে অমায়িক লাগছে। আদিব শুকনো ঢোক গিলে বলল, ফ্রেশ হয়ে চলো খাবে। হুম। দুজনেই ফ্রেশ হয়ে রুমে আসলো, তখনই দরজায় নক করলো। দরজা খুলে দিতেই কাজের লোক খাবার দিয়ে গেল। হায়াত একগাল হাসলো। আদিব সযত্নে তার লাজুক পাখিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। বিকাল 4:30। আদিবের বুকে মাথা রেখে শুয়ে আছে হায়াত। আদিব গেম খেলছে আর গুনগুন করে গাইছে, তুমসে মোহাব্বত হে। হায়াত মিনমিন করে বলল, শুনছেন? হুম জান, আমার কান ভালোই আছে, তুমি বলো। আমার জামা কাপড় কেন পুড়িয়েছেন? সরি জান, রাগ করে। আপনার রাগ দিয়ে আপনি পাস্তা বানিয়ে খান। আচ্ছা আসো, তাসুস ক্রিয়েশন থেকে তোমাকে ড্রেস কিনে দেই। আচ্ছা। হায়াত কথা বলতে বলতেই ঘুমিয়ে গেছে। আদিব তাকিয়ে হাসলো, মনে মনে বলল, ইস কতদিন পর আমার লক্ষ্মীটাকে বুকে নিলাম। হঠাৎ করেই আদিবের চোখ গেল হায়াতের ঠোঁটের দিকে। গোলাপি কমল ঠোঁট দুটো একটুখানি কাঁপছে ঘুমের ঘরে, শীতল বাতাসে নাকি কোনো স্বপ্নে। আদিবের মন কেমন যেন অস্থির হয়ে উঠল। সে এত কাছ থেকে হায়াতকে কখনো দেখেনি, এমন সরল, এমন নির্ভার। এক মুহূর্তের জন্য সে ঠোঁটের দিকে ঝুঁকে গেল, ঠোঁটে ঠোঁট পুড়ে নিল, আস্তে আস্তে ঠোঁট মেলাতে লাগলো। হঠাৎ করেই হায়াতের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে আসলো খুশিপু নাম। আদিবের মনে আছে এটা হায়াতের অনলাইন ফ্রেন্ড, যে কিনা তাদের বিয়েতে এসেছিল। আদিব কিছু না ভেবেই কল রিসিভ করলো। আদিব কিছু বলবে তার আগেই খুশিপু বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম হায়াত পাখি, কি করছো বনু? শুনলাম তোমাদের সব ঠিক হয়ে গিয়েছে, তুমি এখন আদিব ভাইয়ের সাথে। আচ্ছা সব হয়েছে তো কিস হাগ সামথিং সামথিং নাকি রাতে করবে? আমি বলি রাতে সুন্দর একটা শাড়ি পরে ভাইয়ের সামনে ঘুরঘুর করবে, ভাইয়ের রাগ একাই কমে যাবে। আরে বনু, পুরুষ মানুষ দেখবে একটু পরই বুকে মুখ ডুবিয়ে দিবে। হুম। আদিব ঠোঁট কামড়ে হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম আপু, হায়াত ঘুমে, আমি আদিব বলছি। অ্যাঁ? না মানে ভাইয়া, আমি ওসব বলিনি। আপু সমস্যা নেই, আপনার পাখিকে আমি মাপ করে দিয়েছি। খুশিপুর সাথে টুকটাক কথা শেষ করে আদিব হায়াতকে চুমু খেয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা 6টা, আকাশ জুড়ে নরম নীল কমলা আলো মেঘে আস্তে আস্তে নামছে সন্ধ্যা। হায়াতের ঘুম ভাঙতেই দেখে আদিব পাশে নেই, তবে বারান্দা থেকে বাইক স্টার্ট হওয়ার শব্দ কানে আসে। আদিব দরজায় এসে দাঁড়ায়, চোখে হাসি নিয়ে বলল, চলো তোমাকে একটা জায়গা দেখাই। কোথায়? ডুবাইল। বিকেলের আলো মিস করলা, চলো এখন সন্ধ্যার জলে আলো দেখি। হায়াত বাইকের পেছনে বসতে যাচ্ছিল, ঠিক তখনই আদিব ঘুরে দাঁড়িয়ে কড়া গলায় বলল, বোরকা পরে আসো যাও। হায়াত থমকে দাঁড়ালো, মুখটা এক ঝটকায় গম্ভীর হয়ে গেল, চোখের কোণে হালকা অভিমান ফুটে উঠল। ঘুরতে যাব, তাহলে কেন বোরকা পরবো? আদিব একটু গলা নরম করল, কিন্তু কথার ধার হারালো না। তোমার নিরাপত্তা আমার দায়িত্ব হায়াত, বাইক নিয়ে শহরের বাইরে যাচ্ছি। তো তোমার দিকে সব ছেলেরা তাকিয়ে থাকবে, আমার সহ্য হবে না। ঢং। আচ্ছা মাথায় ওড়না পেঁচিয়ে আসি। চুপ, দৌড় দাও, 5 মিনিটে নিচে আসবে। বাইক চলতে থাকলো আপন গতিতে। আদিবের এক হাতে স্টিয়ারিং, আরেক হাতে হালকা করে ধরে রাখা হায়াতের হাত, যেন শহরের কোলাহল পেছনে ফেলে এক অদৃশ্য জগতের দিকে ছুটে চলেছে তারা। পথে বাতাসে উঠছিল হায়াতের ওড়না, আর চোখে মুখে লেগেছিল একরাশ স্বপ্নের ছায়া। বিকেলের নরম আলো এখন গাঢ় নীল হয়ে এসেছে, আর দূরে দূরে গাছে গাছে আলো ঝলক দিচ্ছে জোনাকির। ডোবাইল। বাইকটা থামলো হঠাৎ এক শান্ত নদীর পাড়ে। পাহাড়ের পায়ের কাছে যেন নেমে এসেছে এক নরম নীলমায়া। চারপাশে পাখির ডানার শব্দ, বাতাসে হালকা কুয়াশা। হায়াত ধীরে নেমে পড়লো বাইক থেকে, ওড়না ঠিক করতে করতে তাকালো নদীর দিকে, চোখে বিস্ময়। এত সুন্দর! সে কল্পনাও করেনি এমন একটা জায়গা এত কাছে লুকিয়ে আছে। আদিব পাশে এসে দাঁড়িয়ে বলল, তোমার মতোই সুন্দর, শান্ত, অথচ ভেতরে কত ঢেউ। হায়াত একটু হাসলো, আপনি তো কবি হয়ে গেছেন আজকাল। আদিব হেসে হায়াতের হাত ধরল, তুমি পাশে থাকলে আমি সব হয়ে যেতে পারি, কবি, পাগল বা শুধুই প্রেমিক। নদীর ধারে ঠান্ডা বাতাস বইছে, আকাশের গাঢ় নীল, আলোর নিচে জোনাকির ঝিকিমিকি আলো আর ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে এক স্বপ্নের মতো পরিবেশ। হায়াত পাথরে বসে চুপচাপ চারপাশে সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ আদিব একটা ব্যাগ বের করলো বাইকের সিট থেকে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হায়াত অবাক হয়ে তাকালো, কি আছে ওখানে? আদিব হালকা হাসলো, তুমি তো জানো না, ডেট মানে খালি কথা না, পেটেরও যত্ন নিতে হয়।
ব্যাগ খুলতেই বের হলো একটা ছোট্ট ম্যাট, দুইটা পানির বোতল, চিপস, চানাচুর, এক বক্স চকলেট, কেক আর দুটো স্টিলের কৌটায় রাখা স্পেশাল চিকেন স্যান্ডউইচ। হায়াত বিস্ময়ে তাকিয়ে বলল, আম্মু দিয়ে দিয়েছে? হুম। রাত ৯টা, চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। বাইক ছুটে চলেছে ফাঁকা রাস্তা ধরে, নরম চাঁদের আলো গায়ে মেখে বাতাসে হায়াতের চুল উঠছে, ওড়নাটা আলতোভাবে পেছনে দুলছে। আদিবের মন কেমন যেন অস্থির হয়ে উঠল। হায়াতের স্পর্শ, তার গায়ের গন্ধ, পেছন থেকে জড়িয়ে ধরা হাত, সব মিলিয়ে এক অদ্ভুত রোমাঞ্চ ছড়িয়ে পড়ল তার শরীর জুড়ে। হঠাৎ এক নির্জন বাঁকে এসে আদিব বাইকটা ধীরে থামিয়ে দিল। হায়াত একটু অবাক হয়ে বলল, এই জায়গায় থামলেন কেন? আদিব কিছু না বলে হেলমেটটা খুলে পেছনে ফিরল। তার চোখে এক অদ্ভুত নরমতা, আবেগ। ধীরে হেলমেটটা খুলে হায়াতের চোখের দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট পুড়ে নিল। হায়াতও রেসপন্স করতে লাগলো। মিনিট 10 পর আদিব হাঙ্কি স্বরে বলল, যান, সামনে বসো। কেন? মুড আসছে, প্লিজ। রাস্তায়? হায়াতকে কিছু না বলতে দিয়েই বাইকটা চালিয়ে এক সাইডে নিয়ে আসলো। হায়াতকে বাইকের সামনে বসিয়ে দিল। আস্তে আস্তে জামার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিল আদিব। বক্ষস্থলে আস্তে আস্তে হাত চালাতে থাকলো। হায়াতের শরীর জুড়ে ঝাঁকুনি দিয়ে উঠল। আদিব হাঙ্কি স্বরে বলল, যান, একটু খুলি। উহু, এই রাস্তায়? হুশ, কোনো কথা না। আদিব হায়াতের দিকে দুষ্টু হেসে বলল, বিসমিল্লাহ। আহ। আদিব হায়াতের দিকে আরেকটু এগিয়ে বাইক ধীরে ধীরে চালাতে থাকলো। ঘন্টাখানেক পর সাভারের রাস্তায় এসে হায়াতের জামা ঠিকঠাক করে পেছনে বসিয়ে দিল আদিব। মিনমিন করে বলল, যান, টিস্যু দাও। কেন? তুমি তো ভেতরে দিতে দিলা না। সরুন তো, রাগ উঠছে। ইস, বউ রাগ করছে আমার। বাইক এসে থামলো হায়াতদের বাড়ির সামনে। রাত তখন প্রায় 11:30। চারদিক নিস্তব্ধ, কেবল দূরে কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ। হায়াত ধীরে ধীরে বাইক থেকে নামলো, মুখে একটা লাজুক কিন্তু শান্ত হাসি। চুলগুলো এলোমেলো হয়ে গেছে বাতাসে, আর ঠোঁটে এখনো রয়ে গেছে সেই চুমুর রেশ। হাতটা আলতো করে রাখলো নিজের মাজায়, যেন কিছুটা ব্যথা পেয়েছে, আবার কিছুটা সেই মুহূর্তের অস্থিরতা সামলাচ্ছে। আদিব একদৃষ্টিতে তাকিয়ে রইল, হেলমেট হাতে নিয়ে। হায়াত আদিবের জন্য অপেক্ষা না করেই সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। আদিবও বাইক পার করে হায়াতের পেছন পেছন ওপরে গেল। আদিব হায়াতের ওড়না আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, ওই শোনো না। হুম, বলেন। আরেকবার প্লিজ। এই বলেই হায়াতকে শুইয়ে দিয়ে খাটের সাথে দুই হাত দুটো ওড়না দিয়ে বেঁধে ফেলল। হায়াত হতবাক হয়ে গেল। আদিব চোখের ইশারায় কিছু বলতে না করল। ঠোঁটে ঠোঁট পুড়ে নিয়ে আদিব ফিসফিস করে বলল, তোমার ঠোঁটে বিশুদ্ধ ফুলের সুবাস প্রতিবার পেতে টেনে নেয় আমার নিঃশ্বাস। আস্তে আস্তে আদিব হায়াতের জামাটা খুলে ফেলল, বক্ষস্থলে মুখ ডুবিয়ে দিল, উন্মুক্ত পেটে পাগলের মতো জিহ্বা দিয়ে লেহন করতে লাগলো। হায়াত আদিবের দিকে রাগে দৃষ্টিতে তাকালো। আদিব পরনের শার্ট খুলে ফেলল, আস্তে আস্তে মুখে পুরে দিল। ঠিক তখনই সব নরম মুহূর্ত নিস্তব্ধতার মাঝে টক 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 দরজায় একটানা নক করার শব্দ। হায়াত সঙ্গে সঙ্গে উঠে বসার জন্য মরিয়া হয়ে পড়ল। আদিবও ভ্রু কুঁচকে তাকালো দরজার দিকে। এই সময় কে? ধুরবাল, রোমান্স করবো একটু, তাও শান্তি নেই। তার আগেই দরজার ওপাশ থেকে শোনা গেল পরিচিত কণ্ঠ, মিসেস অরোরা। আদিব, দরজা খোলো তো, আমি একটু সিরিয়াস কথা বলবো। গলায় বিরক্তি নেই, কিন্তু কেমন যেন ভাবনার ছাপ। দাঁড়াও মা। আদিব তাড়াতাড়ি হায়াতের হাতের বাঁধন খুলে ফেলল। হায়াতও জামা পরে নিল। আদিব শার্টের বোতাম লাগাতে লাগাতে দরজা খুলে দিল। মিসেস অরোরার মুখে চিন্তার ছাপ। বলল, বাবা, আমাকে এক্ষুনি আমেরিকায় যেতে হবে। তোমার খালামণি হসপিটালে অ্যাডমিট। নেহা কল দিয়ে কান্নাকাটি করছে, তোমার আঙ্কেল তো ইন্ডিয়া গিয়েছে। এখন কি করব? তোমার বাবাও তো কাল সিলেট যাবে। আচ্ছা মা, তুমি যাও, বেশি সমস্যা হলে নেহাকে সাথে নিয়ে এসো। আচ্ছা, হায়াতকে দেখে রেখো। আম্মু, আসি রে। আচ্ছা আম্মু, সাবধানে যাবেন। এই বলেই উনি লাগেজ নিয়ে গেট অবধি চলে গেলেন। আদিব বলল, আম্মু, তোমাকে এয়ারপোর্টে দিয়ে আসি? না বাবা, এত রাতে যেতে হবে না, ড্রাইভার দিয়ে আসবে। ওকে। গেট লাগিয়ে রুমে গিয়ে দরজা আটকে দিল আবারও। হায়াত দৌড়ে বেলকনিতে চলে গেল। আদিব পেছন থেকে হায়াতকে কোলে তুলে নিল, ডিভানে বসিয়ে দিল, আবারও জামাটা খুলে ছুঁড়ে মারল। পাগলের মতো চুমু খেতে লাগলো আদিব। হায়াতও আদিবের শার্ট খুলে ফেললো, আস্তে আস্তে বুকে চুমু খেতে লাগলো। আদিব হায়াতের চুলগুলো ধরে রসনা দিয়ে লেহন করতে লাগলো। হায়াতের শরীর শিউরে ওঠে, পরম আবেশে চুমু খেলো আদিবের বুকে। হাঙ্কি স্বরে বলল, জান গিয়েছে? উহু। 1 মাসে পুরো শেষ। ধুর, এত ছোট। অপমান করছেন? আরে না, একটু আগেও তো রাস্তায় করলাম। এরপর আদিব বিসমিল্লা বলে সবটুকু পুড়ে দিল। আর হায়াত ব্যথায় বলে উঠল,
এভাবে রাত ৩টা পার হলো, তাদের সুখের মগ্নতা শেষ হলো। শরীরে অসহ্য ব্যথায় হায়াত চিৎকার করে কান্না করছে, আর আদিব হায়াতের হাত ধরে বসে আছে। হায়াত কান্না করছে আর বলে, আপনি বড়, আপনারটা কিভাবে সহ্য করব আমি? জান, এত এমন করলে আবার কিভাবে করব? সরবাল, আমার ব্যথা থাক, সেরে যাবে নে। সকালবেলা ঘরে ছড়ানো রোদ্দুর, হালকা সোনালি আভা, পর্দা দুলছে বাতাসে। বিছানায় মুখ ঘুরিয়ে চুপ করে শুয়ে আছে হায়াত। বাইরে পাখিরা ডেকে চলেছে, কিন্তু ঘরের ভেতর নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার ভেতরেই আদিব ধীর পায়ে কাছে এসে দাঁড়ালো। সে একটু ঝুঁকে হায়াতের কানের কাছে নরম গলায় বলল, বউ, ওঠো, যান। হায়াত কোনো সাড়া দিল না, চোখ বন্ধ, মুখে একরাশ ক্লান্তি। আদিব আবার একটু নিচু স্বরে আরও মমতায় বলল, হায়াত, ওঠো না, গোসল করতে হবে তো। তার কণ্ঠে মিশেছিল অপরাধবোধ আর যত্নের ছোঁয়া, যেন সে শুধু জাগাতে নয়, ক্ষমা চাইতেও এসেছে। হায়াত হালকা নড়ল, চোখের পাতা কাঁপল, কিন্তু কিছু বলল না। আদিব এবার হালকা করে হায়াতের কপালে এক চুমুকে ফিসফিস করে বলল, তুমি চাইলে আরেকবার শুরু করি, তারপর না হয় গোসল করব। হায়াত পিটপিট করে চোখ খুলল। উহু, সরুন। হায়াতের ঘুম জোরালো মাদক কণ্ঠে আদিব শুকনো ঢোক গিলে বলল, প্লিজ চলো। আচ্ছা শোনেন, নেহা আপুকে, ওটা আমার খালাতো বোন, আসলে দেখবা। ও হ্যাঁ, ও এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। ওহো। সে খুব সাবধানে ধীরে ধীরে হায়াতকে কোলে তুলে নিল। হায়াত হালকা কেঁপে উঠল, ফিসফিস করে বলল, আমি পারবো নিজে। কিন্তু আদিব নরম গলায় বলল, হুশ, আমার বউকে আমি নিয়ে যাব, তোমার কি? স্মিত হাসল হায়াত। বাথরুমের দিকে হেঁটে যেতে যেতে তার কণ্ঠে ছিল যত্ন, চোখে ছিল ভালোবাসার ভার। পর্দার ফাঁকে আলো ঢুকছিল, বাতাসে পর্দা দুলছিল। সকালে সেই ক্লান্ত দৃশ্যের ভেতর হায়াত আর আদিব এক অন্যরকম নীরবতায় ভেসে যাচ্ছিল। হায়াতের চুলগুলো নিজ হাতে শ্যাম্পু করে দিল সে। হায়াত আদিবের চুলগুলো এলোমেলো করে বলল, এত যত্ন? আপনি না আমাকে ডিভোর্স দিবেন বলেছিলেন? মায়ের খাবার রাগ করে বলেছিলাম। সকাল ঠিক 7টা, ব্রেকফাস্ট শেষ করে হায়াত তাড়াহুড়ো করে বইগুলো গোছাচ্ছিল। ওর না একটু বাঁকা হয়ে গিয়েছিল। আদিবটা ঠিক করে দিল নীরবে। বলল, আজ ক্লাস আছে তো? হায়াত নিচু গলায় বলল, সকাল 8টা থেকে। আদিব গাড়ির চাবিটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। চলো, আমি দিয়ে আসি। আচ্ছা। দুজনে টুকটাক কথা বলতে বলতে খাওয়া শেষ করল। গাড়িটা ধীরে ধীরে এসে থামলো কলেজের মূল ফটকে। সকালটা তখনও তরতাজা, বাতাসে ভেসে আসছে বেলি ফুলের ঘ্রাণ। চারপাশে হালকা ভিড়, স্টুডেন্টরা যে যার মতো ক্লাসে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। ছেলে মেয়েদের হাসির শব্দ, রিকশার ঘণ্টা, গেটের পাশে দাঁড়িয়ে থাকা গার্ডের চোখে নজরদারি। আদিব গাড়ির দরজা খুলে একদৃষ্টিতে তাকিয়ে রইল হায়াতের দিকে। হায়াত কিছুটা গভীর চোখে যেন চাপা দ্বিধা। ও ধীরে ধীরে ব্যাগটা ঠিক করে গেটের দিকে নামতে গেল। আদিব গলা নামিয়ে বলল, হায়াত, বেবি একটা হাম্মি দাও। হায়াত থামলো, আদিবের গালে ছোট্ট করে চুমু খেয়ে দৌড় দিল। আদিব হেসে চুল হাত চালাতে চালাতে ড্রাইভ করে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। চলো, এবার হায়াতের ক্লাসরুমের দৃশ্যটা দেখি। হায়াত ধীরে ধীরে কলেজ গেট পেরিয়ে ভবনের ভেতর ঢুকে গেল। একটা দীর্ঘ করিডর, দেয়ালের পোস্টারে ভর্তি। ফ্রেশার্স ডে, ডিবেট ক্লাব, এক্সাম রুটিন, জুতোর শব্দ আর গলার ফিসফাসে জমে উঠেছে সকাল। ক্লাসরুমে ঢুকতেই কিছু পরিচিত মুখ চোখে পড়ল। হায়াত একটু হালকা শ্বাস নিল। সামনের সারিতে জানালার পাশে বসে আছে আরাবি। হায়াত ধীরে গিয়ে পাশে বসতেই আরাবি চোখ তুলে তাকালো, খিলখিল করে হেসে বলল, জানো তুই এসেছিস? পাখি। উনি দিয়ে গেল। বিশ্বাস কর সোনা, আমি কাল অনেক ভয় পেয়েছিলাম। আদিব স্যার রাগী, কিন্তু তার যে এত রাগ এটা জানা ছিল না। হ্যাঁ, কপাল সবই। ঘন্টা বাজলো ঠিক 12টা 30 মিনিটে। ক্লাসরুমে গুঞ্জন শুরু, চেয়ার টানার শব্দ, ব্যাগ গুছানোর তারা, আর চঞ্চল কণ্ঠে বলা কথার ছটফটানি। হায়াত ধীরে ধীরে ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসরুম থেকে বের হলো। পাশে আরাবি যথারীতি চঞ্চল। চল একটু কলেজ গেট পর্যন্ত হাঁটি, তারপর দেখি কোথায় যাওয়া যায়। পেটেও কেমন কুরকুর করছে। হায়াত হেসে বলল, তুই তো সবসময় খাই খাই করিস। আরবি ভ্রুকুসকে নাটকে ভঙ্গিতে বলল, খাওয়া ছাড়া জীবন নিষ্পাপ। আর তোর জন্য স্পেশাল অফার ছিল আজ, চিকেন প্যাটিস একদম ফ্রি। দুজনে হাসতে হাসতে গেটের দিকে এগিয়ে গেল। আর তখনই একটা গাড়ি ধীরে এসে গেটের পাশে থামলো। চেনা গাড়িটা দেখে হায়াতের পা থেমে গেল। গাড়ির জানালা একটু নামতেই ভেতর থেকে দেখা গেল আদিব। চোখে সানগ্লাস, মুখে হালকা গাম্ভীর্য, আর সেই চিরচেনা অভিব্যক্তি যেটা হায়াত বোঝে, ভালোবাসে, আর কিছুটা ভয়ও পায়। আরবি চোখ গোল করে ফিসফিস করে বলল, উফ, ভাইয়াটার একদম হিরোর মতো এন্ট্রি নিল। হায়াত লজ্জায় নিচে তাকিয়ে রইল। আদিব গ্লাস নামিয়ে বলল,
চলো হায়াত, দেরি হয়ে যাচ্ছে। আর শালিকা, তুমিও চাইলে নিয়ে যেতে পারি। আরবি চোখ টিপ দিয়ে বলল, ওয়াও। হায়াত ম্যাডামকে নিতে রাজপথে রাজপুত্র আসলো। না স্যার, যাব না, অন্য একদিন। হায়াত চুপচাপ একটা হাসি চাপতে চেষ্টা করলো। হায়াত গাড়ির দিকে এগিয়ে যেতেই আদিব জানালা দিয়ে একবার তাকিয়ে আরবির দিকে হালকা মাথা নেড়ে বলল, ধন্যবাদ ওর পাশে থাকার জন্য। আরবি দাঁত বের করে বলল, অলওয়েজ ওয়েলকাম স্যার। আর আপনি খুব কিউট। হায়াত তৎক্ষণাৎ বলে উঠল, আরবি। আরবি হেসে পিছু হটতে হটতে বলল, আচ্ছা আচ্ছা গেলাম, কিন্তু গল্পটা পরে শুনতে হবে। গাড়ির দরজা বন্ধ হতেই আদিব গিয়ার চেঞ্জ করলো। ধীরে গাড়িটা চলতে শুরু করলো। রাস্তাটা প্রথমে শহরের কোলাহল, দোকানপাট, রিকশার ভিড়, কিন্তু ধীরে ধীরে সব পিছিয়ে গেল। চেনা শহরের ধুলো মুছে গিয়ে শুরু হলো সবুজের রাজত্ব। তাল গাছ, সরু মাটির পথ, মাঠের একপাশে কৃষকরা ধান কাটছে। গাড়িটা গ্রামের পাকা রাস্তা পেরিয়ে ঢুকছে এক সরু পথের দিকে। চারপাশে তাল খেজুর গাছ, একপাশে ধানের খেতে বাতাসে ঢেউ খেলে যাচ্ছে। পায়ের নিচে মাটির কাঁপুনি হালকা করে উঠছে, কারণ রাস্তাটা এখন আর পাকা না, পুরোপুরি কাঁচা। হায়াত জানালার বাইরে তাকিয়ে চমকে উঠল। মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে গেল। সে ফিসফিস করে বলল, এই রাস্তাটা তো, এটাই তো উলাইলের রাস্তা। একটু থেমে বিস্ময় ভরা চোখে তাকিয়ে বলল, মানে, আমার তো বাবার বাড়ির দিকেই যাচ্ছি। আদিব কোনো কথা বলল না শুরুতে, শুধু সামনে তাকিয়ে ড্রাইভ করছিল। চোখে অদ্ভুত এক স্থিরতা। তারপর একগাল হাসি দিয়ে বলল, হুম যান, আমরা উলাইল যাচ্ছি। শ্বশুর আব্বুর কাছে ক্ষমা চাইতে হবে তো। এক মুহূর্তের জন্য হায়াত যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। চোখে পানি চিকচিক করলেও সে সামনে রাখলো। আপনি আপনি ওনাদের সামনে যাবেন সত্যি? আদিব এবার সত্যি একটু তাকিয়ে বলল, আমি ভুল করেছি, হয়তো কঠিনভাবে তোমায় নিয়েছি, হয়তো ভালোবাসায় অভিমান মিশিয়ে ফেলেছি। তোমার বাবার সামনে আমার মাথা নিচু করতে আপত্তি নেই, কারণ তিনি শুধু একজন বাবা না, একজন মানুষ যিনি তার মেয়েকে চোখে হারান। আর আমি তার মেয়েকে ভালোবাসি। হ্যাঁ, তার কিছু বলতে পারল না, ঠোঁট কাঁপলো, চোখ বেয়ে একটা নীরব অশ্রু গড়িয়ে পড়ল।